গত ক্লাসে আমরা অন পেজ এসইও সিগন্যালের প্রথম পার্টটা শেষ করেছিলাম, মানে কিভাবে একটা ভালো লোকালাইজ কন্টেন্ট লিখতে হয় এটা দেখেছিলাম। আজকের এই ক্লাসে আমরা দ্বিতীয় পার্টে কথা বলবো, আর আমি আপনাদের দেখাবো কিভাবে সেই কন্টেন্টটাকে অপটিমাইজ করবেন টু বুস্ট ইটস ভিজিবিলিটি। সো চলুন শুরু করি। শুরুতেই একটা মজার অ্যানালজি বলি আপনাদের। ধরেন গুগল হলো অনেকটা একটা কিউরিয়াস টডলারের মতো, মানে একটা কৌতূহলী বাচ্চার মতো। সে অনেক কিছুর সম্পর্কে অল্প অল্প করে অনেক কিছু জানে, আর আরও জানার জন্য ইন্টেন্সলি কিউরিয়াস। তো আপনি যখন আপনার কন্টেন্ট অপটিমাইজ করেন, তখন আসলে আপনি গুগলকে আপনার কন্টেন্টটা বুঝতে সাহায্য করতেছেন যে আপনার পেজটা এক্স্যাক্টলি কী নিয়ে, আর এতে আপনার কন্টেন্টটা সার্চ রেজাল্টের ওপরের দিকে অ্যাপে হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সো আজকের এই অন পেজ এসইও সিগন্যালের দ্বিতীয় পার্টে আমরা দেখব আপনি আপনার কন্টেন্টের কোন কোন এলিমেন্টগুলোকে অপটিমাইজ করবেন, এবং সেই এলিমেন্টগুলোর বেস্ট প্র্যাকটিসটা আমরা আজকে শিখব, যাতে আপনি আপনার কন্টেন্টের ভিজিবিলিটিটাকে ইনক্রিজ করতে পারেন। সো আমি প্রথমেই যে অন পেজ এসইও সিগন্যালের যে এলিমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। এখন এই যে একটা ওয়েবসাইটে যে টাইটেল ট্যাগ, এই টাইটেল ট্যাগটা আপনার একটা ওয়েবসাইটে সবার উপরে থাকে, অর্থাৎ হোম পেজে যখন আপনি একটা ওয়েবসাইটের হোম পেজে আসবেন তখন আপনি দেখবেন এখানে যে টাইটেল ট্যাগটা এখানে দেখতে পারতেছেন। এই যে যখন আমি মাউসটার কার্সরটা নিয়ে এখানে গেলাম, দেখেন ডালাস প্লাম্বার সার্ভিস 24/7 অ্যাভেলেবিলিটি। সো এটা হচ্ছে একটা ওয়েবসাইটের টাইটেল ট্যাগ, এবং এটাই সব থেকে ওয়েটেড এসইও এলিমেন্ট ফর এ ওয়েব পেজ। কারণ কি? কারণ এটা আপনার যারা ইউজার আছে তারা সবার প্রথমে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে দেখতে চায়। যেমন ধরুন আমি যখন প্লাম্বার ইন ডালাস টেক্সাস লিখে সার্চ করলাম, এখানে আপনি দেখতে পারবেন যে সবার প্রথমে পেইড রেজাল্টগুলো এসেছে। এরপরে যখন আমি স্ক্রল ডাউন করে নিচে আসবো, আমি দেখতে পাবো যে লোকাল ম্যাপ প্যাকটা এখানে এসেছে। যেহেতু এটা লোকাল, আমি একটা স্পেসিফিক জিওগ্রাফিক এরিয়ার এখানে রেজাল্ট দেখতে চাচ্ছি, হুইচ ইজ টেক্সাস। দ্যাটস ওয়াই এখানে আপনি সেই লোকাল ম্যাপ প্যাকটা দেখতে পারতেন, অর্থাৎ গুগল তাদের লোকাল অ্যালগোরিদম ব্যবহার করে টেক্সাসে যারা যারা প্লাম্বার আছে সেই রেজাল্টগুলোই আমাকে শো করতেছে। আপনি উপরে, আমি যেহেতু বাংলাদেশে থেকে এই সার্চটা করেছি, এই জন্য গুগল এখানে দেখেন লিখেও দিয়েছে যে লোকেশন ডালাস টেক্সাস ইউএসএ। সো আপনি যখন এখান থেকে একটা স্ক্রল ডাউন নিচে আসবেন, তখন আপনি দেখতে পারবেন যে অর্গানিক সার্চ রেজাল্টটা, এই অর্গানিক সার্চ রেজাল্টটাও গুগল লোকাল যে অ্যালগোরিদম আছে সেটার মাধ্যমেই এখানে এই রেজাল্টগুলো শো করতেছে। সো এখানে যদি আপনি খেয়াল করেন যে এই যে বোল্ডেড যে ব্লু কালারের যে সেন্টেন্সটা দেখতে পারতেছেন, বেকার ব্রাদার ভোটেড ডালাস বেস্ট প্লাম্বার্স, এটাই হচ্ছে বেসিক্যালি টাইটেল, এটাকেই বলি আমরা টাইটেল। সো আপনার যারা ইউজার আছে তারা সবার প্রথমে এই টাইটেলটাকেই খেয়াল করবে, এবং যখন তারা টাইটেলে দেখবে যে তারা আসলে যে জিনিসটা চাচ্ছে, হুইচ ইজ আমি এখন একটা প্লাম্বার খুঁজতেছি এবং আমি বেস্ট প্লাম্বার খুঁজতেছি ইন ডালাস টেক্সাস। সো এই ক্ষেত্রে আমি যখন দেখবো যে বেকার ব্রাদার ভোটেড ডালাস টেক্সাস বেস্ট প্লাম্বার, তখন কিন্তু আমি এইখানে লিঙ্ক করার একটা সুযোগও আছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি অন পেজ এসইওর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ টাইটেলটা, একটা পেজের টাইটেল। এখন আপনাকে বেস্ট প্র্যাকটিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। সো বেস্ট প্র্যাকটিস কী কী? বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আপনি চেষ্টা করবেন আপনার টাইটেলটাকে শর্ট লাগতে, এবং আপনার টাইটেলে আপনার যে প্রাইমারি কিওয়ার্ডটা আছে, এখন কিওয়ার্ড বলতে কি বোঝানো হয়? কিওয়ার্ড হচ্ছে যে জিনিসটা আপনি সার্চ করেছেন। দেখেন আমি এখানে সার্চ করেছি প্লাম্বার ইন ডালাস টেক্সাস। সো এটাই হচ্ছে বেসিক্যালি কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটা আপনি চেষ্টা করবেন ন্যাচারালি আপনার টাইটেলে রাখতে। যখন আপনি ন্যাচারালি কিওয়ার্ডটা টাইটেলে রাখতে পারবেন, তখন এই কিওয়ার্ডটা দেখতেও ভালো লাগবে, এবং যখন আমি কিছু লিখে সার্চ করতেছি, তখন আমি যখন আমার কিওয়ার্ডটাকে আমি খুঁজে পাবো এই টাইটেলে, তখন কিন্তু আমি এখানে ক্লিক করব, এবং গুগলের অ্যালগোরিদমও কি করবে, তখন এই কিওয়ার্ডটা যেহেতু আপনার টাইটেলে ন্যাচারালি আসে, সো আপনার যে ওয়েবসাইটের যে পেজটাকে অ্যাপিয়ার করবে টপে। এরপরে যদি আপনি খেয়াল করেন, আমরা দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেডিং। অর্থাৎ আমি একটা কন্টেন্টের ভিতর গেলাম, একটা কন্টেন্টে, এটা হচ্ছে একটা কন্টেন্ট, যে কন্টেন্টটা আপনি যদি একটা কোয়ালিটি কন্টেন্ট লিখেন, লোকালাইজড কন্টেন্ট লেখেন, সেই ক্ষেত্রে আপনার লোকালাইজড কন্টেন্টে আপনি যদি ন্যাচারালি আপনার লোকাল যে সিটিগুলো আছে বা লোকাল এরিয়াগুলোকে ইনপুট দিতে পারেন, ইনক্লুড করতে পারেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা সোনায় সোহাগা টাইপের। কারণ এক্ষেত্রে গুগল বুঝবে যে এই কন্টেন্টটা লোকাল কোনো একটা স্পেসিফিক রিজিয়নকে টার্গেট করতেছে, এবং সেখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটের ওই পার্টিকুলার পেজটাকে ভিজিবল করতে পারবেন ওই পার্টিকুলার এরিয়াতে। সো আমি দ্বিতীয়তে যে বিষয়টা নিয়ে কথা বলবো এই অন পেজ এসইও সিগনালে, সেটা হচ্ছে হেডিংয়ে যে হেডিংয়ের H1 to H6
এখন সবার প্রথমে মনে রাখবেন যে আপনার H1 যে হেডিংটা থাকবে সেটা একটা পেজে একটাই রাখার চেষ্টা করবেন, এবং H1 ট্যাগটাকে আপনি শর্ট রাখার চেষ্টা করবেন, এবং আপনার একটা টাইটেল আছে, এই টাইটেলের সাথে রিলেভেন্সি বজায় রাখার চেষ্টা করবেন। তার মানে কি বলছি, যে টাইটেলও আপনি প্রাইমারি কিওয়ার্ডটা রেখেছেন এবং আপনি হেডিংও চেষ্টা করবেন আপনার প্রাইমারি কিওয়ার্ডটা রাখার, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যে লোকেশনটা আছে সেটাকেও রাখার চেষ্টা করবেন। সো আপনি যদি দেখেন এখানে আমি যদি দেখাই যে এই পার্টিকুলার সাইটের হেডিং H1 কোনটা, আমি যদি যাই দেখেন আমি এখানে গেলাম, এখানে যে এই দেখেন H1 অ্যাওয়ার্ড উইনিং ড্যালাস প্লাম্বার সার্ভিস, এই ক্ষেত্রে তারা তাদের কিওয়ার্ডটা প্লাম্বার সার্ভিসটা তারা হেডিংয়ে রেখেছে, তারা ড্যালাস ওয়ার্ডটা দ্যাট মিনস লোকেশনটাও এখানে রেখেছে, এবং এখানে একটা ওয়ার্ড লিখেছে সেটা হচ্ছে অ্যাওয়ার্ড উইনিং। সো এই অ্যাওয়ার্ড উইনিং ওয়ার্ডটা কতটা যুক্তিসঙ্গত এটা আমি জানি না, বুঝতেছি না এখানে এই পার্টিকুলার ওয়েবসাইটের জন্য, কারণ অ্যাওয়ার্ড উইনিং এটা নিজের যে শো আপ করা এটার প্রয়োজন নেই। এক্ষেত্রে অনেক সময় যারা ইউজার আছে, যারা কাস্টমার আছে, তাদের মনে একটা অন্য টাইপের ধারণা ঢুকতে পারে। সো এটা আপনি এখান থেকে, আমি বলবো না যে আপনি অ্যাওয়ার্ড উইনিং লেখেন, বাট বাকি যে দুইটা জিনিস আছে, যে লোকেশনটা এবং প্লাম্বার সার্ভিসটা এটা এখানে রেখেছে, সো উইচ ইজ গুড। এবং দেখেন এই পার্টিকুলার আমি যদি একটু নিচে আসি, দেখেন H1 একটাই আছে, যেটাই আমাদের বেস্ট প্র্যাকটিস, যে চেষ্টা করবেন আপনার পেজের যে কন্টেন্ট আছে এই কন্টেন্টে H1টা একটাই রাখতে, এবং আপনি চেষ্টা করবেন টাইটেলের সাথে রিলেভেন্সি বজায় রেখে সেটা ক্রিয়েট করতে। তারপরে চেষ্টা করবেন যাতে কন্টেন্টটাকে অর্গানাইজ করতে, অর্থাৎ আপনার কন্টেন্টটা যাতে ভালোভাবে স্ক্যান করা যায়, ভালোভাবে স্ট্রাকচার থাকে। তার মানে H2 এর আন্ডারে H3 রাখবেন, H3 এর আন্ডারে H4 রাখবেন, নট H2 এর আন্ডারে H1 বা H2 এর আন্ডারে H6, H2 এর আন্ডারে H4, একটা লজিক্যাল অর্ডার মেনটেন করবেন। মানে H2 এর আন্ডারে H3, H3 এর আন্ডারে H4, তাহলে আপনার কন্টেন্টটা গুগলও বুঝতে পারবে এবং আপনার কন্টেন্টটা ইউজারদের সামনে একটা স্ট্রাকচার্ড ওয়েতে যাবে এবং তারাও কন্টেন্টের ভ্যালুটা বুঝতে পারবে। সো 2 নম্বরে গেল হেডিং। 3 নম্বরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা অনেকে ওভারলুক করে, সেটা হচ্ছে যে দেখেন আমরা একটা পেজের ভিতর অনেক ইমেজ অ্যাড করি, এই যে একটা ইমেজ, তারপরে আমরা যদি যাই এখানে আমরা ইমেজ দেখতেছি। সো এইখানে যে ইমেজ যে সেকশনটা, চেষ্টা করবেন, অনেকে এটা ওভারলুক করে যে ইমেজের অল্টারনেটিভ টেক্সটটা অ্যাড করে না, বাট আপনি এই ভুলটা কখনো করবেন না। হ্যাঁ, আগে কি হইতো, আগে গুগলের ইমেজের অল্টারনেটিভ টেক্সট ছাড়া গুগল ইমেজটা সম্পর্কে বুঝতে পারতো না, বাট এখন যেহেতু গুগল মেশিন লার্নিং ব্যবহার করে, সো এই ক্ষেত্রে গুগল ইমেজ দেখেই বুঝে যায় যে আসলে এই ইমেজটা কি নিয়ে। তারপরও গুগলের অ্যালগোরিদম কিন্তু এখনো ইমেজের যে অল্টারনেটিভ টেক্সটটা এটা ব্যবহার করে এবং এটাকে বেস্ট প্র্যাকটিস মনে করে। সো সেই ক্ষেত্রে আপনিও অবশ্যই গুগল এই যে ইমেজ অল্টারনেটিভ টেক্সট আছে এটাকে আপনার যে কন্টেন্টের ইমেজ আছে সেই ইমেজে অ্যাড করার চেষ্টা করবেন। সো 3 নম্বরে গেল ইমেজ অল্টারনেটিভ টেক্সট। 4 নম্বরে আমি দেখব মেটা ডেসক্রিপশন। এখন যদি আমি আবার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে ফিরে যাই, আপনি মেটা ডেসক্রিপশন কাকে বলে, অর্থাৎ আপনি যদি একজন নিউবি হয়ে থাকেন বা বিগিনার হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলি এই যে ঠিক টাইটেলের নিচে যে লাইনটা দেখতেছেন, এই যে টপ 10 বেস্ট প্লাম্বিং নিয়ার ডেলাস টেক্সাস, এরপরে দেখেন এখানে বেস্ট লোকাল ডেলাস প্লাম্বার্স। সো এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। এখন মেটা ডেসক্রিপশন কিন্তু কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর না, কিন্তু এটা ইনডাইরেক্টলি আপনার র্যাঙ্কিংয়ে ভূমিকা রাখে। কিভাবে ভূমিকা রাখে আমি জাস্ট একটু যদি বলি, এক্সাম্পল দিই। যেমন ধরেন মেটা ডেসক্রিপশন অ্যাজ এ পারসন, আমি যখন গুগলে সার্চ করব এবং আমি যখন টাইটেলটার সাথে আমি রেলেভেন্সিটা খুঁজে পাবো, সেক্ষেত্রে আমি দেখব যে আমার যে বেস্ট মেটা ডেসক্রিপশনটা আছে সেটার সাথে আমার মাথায় যে আইডিয়াটা ঘুরতেছে, যে সলিউশনটা আমি খুঁজতেছি, যে কোয়েশ্চেনটা আমার মাথায় ঘুরতেছে, সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমি মেটা ডেসক্রিপশনে একটা গ্লিম্পস হিসেবে দেখতে পাচ্ছি। তার মানে আমি যখন এই পেজটা ক্লিক করব, তখন আমি এক্সপেক্ট করব যে আমি যে সলিউশনটা খুঁজতেছি সেই সলিউশনটাই আমি যাতে ওই পেজে পেয়ে যাই। সো আলটিমেটলি মেটা ডেসক্রিপশন আপনার সিটিআরটা ইনক্রিজ করবে, দ্যাট মিনস আপনার ক্লিক থ্রু রেটটা ইনক্রিজ করবে। সো এই ক্ষেত্রে আপনার উচিত আপনার মেটা ডেসক্রিপশনটাকে আপনার যাতে কন্টেন্ট আছে কন্টেন্টটাকেই রিপ্রেজেন্ট করে। তাহলে কি হবে, তাহলে বেশি বেশি মানুষ আপনার পেজে ল্যান্ড করবে এবং আলটিমেটলি ওই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য গুগলের কাছে আপনার ওই পেজটা অনেক বেশি এফেক্টিভ মনে হবে এবং পরবর্তীতে যখনই যেই ওই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করবে, গুগল আপনার যে পেজটা আছে ওই পেজটাকে প্রমোট করবে। তো আশা করি বুঝতে পারছেন যে মেটা ডেসক্রিপশন যেহেতু একটা ডিরেক্ট র্যাঙ্কিং ফ্যাক্টর না, বাট এটা একটা ইনডাইরেক্ট র্যাঙ্কিং ফ্যাক্টর এবং যেটা আপনার
বিজনেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো এটা গেল 4 নাম্বার। 5 নাম্বারে আপনি চেষ্টা করবেন, দেখেন এখানে ইউআরএল দেখতে পারতেছেন, ইন বিটুইন এই যে উপরে একটা টাইটেল এবং নিচে যে ব্লু কালার লিঙ্কটা, এর মাঝখানে দেখেন এটা ইউআরএল। সো ইউআরএলটাকে চেষ্টা করবেন যে সুন্দরভাবে শর্ট রাখতে এবং আপনার কি প্রাইমারি যে কিওয়ার্ড আছে সেটাকে একটু পুশ করে দিতে, বাট নট ফোর্সফুলি। এই ক্ষেত্রে ইউআরএলটা আপনি আমার এই ভিডিওটা দেখে যে ইমিডিয়েটলি আপনার ওয়েবসাইটের ইউআরএল চেঞ্জ করতে যাবেন না। সেই ক্ষেত্রে হবে কি, ওই পার্টিকুলার ইউআরএলে অন্য যে পেজ থেকে আপনি লিঙ্ক নিচ্ছেন সেই লিঙ্কগুলো কিন্তু একটা ব্রোকেন লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে অনেকগুলো ব্রোকেন পেজ ক্রিয়েট হয়ে যেতে পারে, যেটা ইউজার এক্সপিরিয়েন্সের জন্য ভালো না। ঠিক আছে, এরপরও যদি আপনি চেঞ্জ করেন তাহলে বি কেয়ারফুল যে আপনি ওই যে যেখান থেকে এই পার্টিকুলার পেজে আপনি লিঙ্কগুলো নিয়ে আসতেছেন সেই পেজগুলো লিঙ্কগুলো নতুন যে আপডেটেড লিঙ্কটা আপনি ক্রিয়েট করেছেন এই ইউআরএলটা যাতে ওইখানে আপনি অ্যাড করে দেন। 2 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে অনেক সময় আছে যে ধরুন এই পার্টিকুলার পেজের লিঙ্কটাকে আমি চেঞ্জ করলে অনেক আউটসাইড ওয়েবসাইট থেকে আমি এখানে ইনবাউন্ড লিঙ্ক নিতে পারি। সো এই ক্ষেত্রে কি হবে, যখন আমি এটার লিঙ্কটা চেঞ্জ করব ওই পার্টিকুলার ওই যে পেজ থেকে যে লিঙ্কটা নিয়ে এসেছে ওই লিঙ্কে তো আপনার এই যে লিঙ্কটাই আছে, এখন যে এক্সিস্টিং লিঙ্কটা এটাই থাকবে। তার মানে সেক্ষেত্রে কিন্তু ওই যে লিঙ্ক জুসটা আছে ওটা আর এই পার্টিকুলার পেজটা পাবে না। সো এটা যদি আপনি চান যে এই পার্টিকুলার পেজটা ওই লিঙ্ক জুসটা পাক, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে 301 রিডাইরেক্ট করতে হবে। দ্যাট মিনস এই পেজটাকে নতুন লিঙ্কের সাথে রিডাইরেক্ট করে দেবেন। রিডাইরেক্টের জন্য অনেক ফ্রি টুলস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো এই ক্ষেত্রে আপনার একটা টাকাও খরচ করতে হবে না। সো আশা করি আপনি কনসেপ্টটা বুঝতে পারতেছেন। সো এটা গেল আমাদের 5 নম্বরে। এরপরে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনি যদি দেখেন যে এইখানে আপনি এই যে এইখানে দেখেন একটা ম্যাপ প্যাক এখানে অ্যাড করেছে। তার মানে আমি ঠিক গতকালকার ক্লাসে যেটা বলেছিলাম যে আপনি স্কিমা মার্কআপ নিয়ে একটা কথা বলেছিলাম। দ্যাট মিনস ওই স্কিমা মার্কআপটা কোথায় ব্যবহার করবেন, আপনার গুগল বিজনেস প্রোফাইল থেকে যে পেজের লিঙ্কটা গেছে সেই পেজে আপনি স্কিমা মার্কআপটা ব্যবহার করবেন। দ্যাট মিনস এই যে এই পেজটা আপনার গুগল বিজনেস প্রোফাইল থেকে এই পেজের লিঙ্কটা এসেছে, দ্যাট মিনস আপনি এই পেজের লিঙ্কটা ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনি যদি অন লোকেশন বিজনেস হন, দ্যাট মিনস আপনার বিজনেসটা যদি একটা লোকেশনে অপারেট করে, সেই ক্ষেত্রে আপনি আপনার শুধুমাত্র হোম পেজেই স্কিমা মার্কআপটা অ্যাড করবেন। বাট আপনার বিজনেস যদি মাল্টিপল লোকেশনে অপারেট করে, লেটস সে টেক্সাস, ডালাস, নিউ জার্সি, নিউ ইয়র্ক, 4টা লোকেশনে অপারেট করে, তাহলে আপনার ওই পার্টিকুলার যে 4টা, নিউ জার্সির জন্য আপনার একটা গুগল বিজনেস প্রোফাইল থাকা লাগবে, নিউ ইয়র্কের জন্য আপনার একটা গুগল বিজনেস প্রোফাইল থাকা লাগবে, এবং ওই পার্টিকুলার গুগল বিজনেস থেকে আপনার ঠিক ওই লোকেশন পেজে আপনি লিঙ্কটা আনবেন এবং ওই লোকেশন পেজে আপনি স্কিমা মার্কআপটা অ্যাড করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি আমি আরেকটু নিচের দিকে যাই, তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যেটা হচ্ছে যে আপনি এখানে এই যে দেখতেছেন নিচে যে সোশ্যাল লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো আপনি চেষ্টা করবেন আপনার পেজে অ্যাড করতে। তাহলে কি হবে, তাহলে আপনার গুগল কি করবে, গুগল যখন আপনার পেজটায় আসবে, ভিজিট করবে, তখন তারা এই লিঙ্কগুলো যাবে। যখন যে দেখবে যে আপনি আসলে সোশ্যাল মিডিয়া অনেক এনগেজড, আপনি আপনার কমিউনিটি নিয়ে অনেক কনসার্ন এবং আপনি আসলে আপনার কমিউনিটির সাথে মানে প্রতিনিয়ত কন্ট্যাক্ট করতেছেন, এটা গুগলের কাছে একটা ভালো ক্রেডিবিলিটি সিগন্যাল পাস করে। অর্থাৎ এক্ষেত্রে গুগল বুঝে যে এই বিজনেসটা একটা ভালো বিজনেস, একটা অথরিটিভ বিজনেস, এবং এই বিজনেসটা তাদের ইউজারদের নিয়ে, তাদের কাস্টমারদের নিয়ে কেয়ার করে। সো এই ক্ষেত্রে এই যে ট্রাস্ট সিগন্যালটা, এই ট্রাস্ট সিগন্যালটাও আপনার যে ভিজিবিলিটি আছে এটা বুস্ট করবে। আর সবার লাস্টলি আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন যে আপনার পেজের একদম ফ্রন্টে আপনার যে নাম্বারটা আছে, এই যে নাম্বারটা সেটা রাখতে, যাতে ইমিডিয়েটলি আপনার যারা ইউজার আছে তারা কল করতে পারে, কল করে তাদের যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো সলভ করতে পারে। সো এই যে অন পেজ এসইও সিগন্যালগুলো নিয়ে আমি কথা বললাম, আশা করি আপনি এই অন পেজ এসইও সিগন্যালগুলো বুঝতে পেরেছেন, এবং এই অন পেজ এসইও সিগন্যালগুলো যদি আপনি ভালোভাবে অপটিমাইজ করতে পারেন, তাহলে আই হোপ যে ইউ ক্যান মেক ইউর ক্লায়েন্ট বিজনেস সাকসেসফুল, এবং আপনি আপনার ক্লায়েন্ট বিজনেসটাকে ভিজিবল করতে পারবেন, ওই লোকাল এরিয়াতে ডমিনেট করতে পারবেন। সো আশা করি আজকের ক্লাসে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। আর যদি এরকম ভ্যালুয়েবল ক্লাস পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ক্লাসে আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।